ফারজানা শাওয়ারটা বন্ধ করে তাওয়াল গায়ে ওয়াশরুম থেকে বের হয়ে তার বেডরুমে চলে গেল। গুনগুনিয়ে গান করতে করতে সে শাড়ি চয়েস করছে কোনটা পরবে। তারপর মোবাইলে একটা কল আসলো, হাতে নিয়ে দেখলো তার স্বামী। হ্যালো, ঠিক মতো পৌঁছেছো? হ্যাঁ ডার্লিং, আমি তো পৌঁছেছি। তুমি ঘুমাচ্ছিলে তাই তোমাকে ডাকলাম না। প্রতিদিনই বলি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, সকালে খুব কষ্ট হয় আমার ঘুম ভাঙতে, আর তোমাকে না খাইয়ে এইভাবে অফিসে চলে যেতে হয়। তাতে আমার কোনো সমস্যা নেই, নাস্তা আমি এখানে এসে করতে পারি। এটার জন্য আমি রাতে তোমাকে কম আদর করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, রাখো, এখন রান্না বসাতে হবে। আচ্ছা। মোবাইলটা রেখেছে আবারও শাড়ি হাতে নিতে যাবে, এমন সময় তার কাঁধে একটা হাতের স্পর্শ অনুভব করে দ্রুত পেছনে ফিরে দেখলো তার শ্বশুর দাঁড়িয়ে আছে। টাওয়ালটা শক্ত করে ধরে লজ্জা পেয়ে বসলো। আপনি এখানে? বাইরে যান, আমি আসছি। এই তো সুযোগ তোমার কাছে আসার, বাইরে যেতে বলছো কেন? সে প্রচন্ড অবাক হয়ে বলল, এসব আপনি কি বলছেন? হ্যাঁ ঠিকই তো বললাম, গোসল করে ফ্রেশ হয়েছো, শরীর থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে, এখনই তো কাছে আসতে পারো আমার। বলেই তিনি হাত ধরার চেষ্টা করলেন। ফারজানা হাত ছাড়িয়ে বলল, এইসব নোংরা কথা আমাকে আপনি কিভাবে বলতে পারেন? আপনি এক্ষুনি বাইরে যান, আমি কাপড় পরবো। আচ্ছা ঠিক আছে, তুমি হয়তো এখন এসবের মুডে নেই, পরে আসবো, আমি বের হচ্ছি। শ্বশুর চলে গেলেও ফারজানা বিষয়টা বুঝতে পারছে না, তার খুব খারাপ লাগলো। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে কাজ করছিল ফারজানা, তার শ্বশুর এসে পেছন থেকে জড়িয়ে ধরলো। ছি, আপনি আবারও আমাকে এভাবে গায়ে হাত দিলেন? সকালের ঘটনাটা আমি এখনো আপনার ছেলেকে জানাইনি, ভেবেছি আপনি বয়স্ক মানুষ, একবার ভুল হয়েছে, কিন্তু আপনি আবারও এসে আমাকে এভাবে টাচ করলেন, এসব কি? তখন তো মনে হলো তুমি মুডে নেই, আমি ভাবলাম অনেকক্ষণ হয়ে গেছে, এখন হয়তো মুড চলে এসেছে, তাই আবার করতে আসলাম। তুমি তো দেখছি এখনো নাটক করছো। ফারজানা এবার রেগে মেগে বলল, নাটক আমি করছি নাকি আপনি করছেন? আপনার মেয়ের বয়সী ছেলের বউয়ের গায়ে হাত দিচ্ছেন বারবার। শ্বশুর বিশ্রীভাবে হেসে আবারও হাত ধরলো। ফারজানা চর মারতে হাত তুললো, কিন্তু আশরাফ শিকদার হাত ধরে নিজেই চর মেরে বলল, তোর নাটক এবার বন্ধ করবি? তাহলে আমি একটা গল্প শোনাবো। গল্প? হ্যাঁ, চোর পুলিশের গল্প। শোন তাহলে। হাসাহাসি করে কথা বলতে বলতে অপু তার ব্যবসার পার্টনার ও বন্ধু অভিকে নিয়ে ঘরে ঢুকলো। ফারজানা দেখো কে এসেছে। ফারজানা এসে দেখলো অভি এসেছে, সালাম দিয়ে বলল, কেমন আছেন? জি আমি তো ভালো আছি, আমার বন্ধু আপনাকে কেমন রেখেছে সেটা দেখতে এলাম। অপু বলল, ঠিক আছে এবার খেয়ে ফেলি, খিদে পেয়েছে, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, আমি সোফায় বসি। অপু চলে গেলে ফারজানাকে টেনে পেছন থেকে জড়িয়ে ধরে অভি বলল, অনেকদিন পর তোমাকে জড়িয়ে ধরার লোভটা সামলাতে পারলাম না। এমন সময় নিজের ঘর থেকে বের হওয়ার সময় দৃশ্যটা দেখে ফেললো ফারজানার শ্বশুর। তিনি নিজেকে লুকিয়ে ফেললেন। আরে কি করছো? ঘরে আমার শ্বশুর আছে, তাছাড়া অপু দেখে ফেললে ঝামেলা হবে। হোক ঝামেলা, আগে তোমাকে জড়িয়ে ধরে বুক ভরে অক্সিজেন নিতে দাও। তারপর তারা হাসাহাসিতে মেতে উঠলো। আশরাফ শিকদার চিন্তা করলেন, এটা কি বন্ধুর বউয়ের সাথে দুষ্টামি ফাইজলামি নাকি পরকিয়া, সেটা অবশ্যই যাচাই করতে হবে। কিন্তু যদি দুষ্টামি ফাইজলামি হয়ে থাকে, এটা অবশ্যই বাড়াবাড়ি। তারপর তিনি ভিডিও করে নিলেন। আরেকদিন দুপুরবেলা ফারজানার ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় খেয়াল করলেন সে ফোনে কথা বলছে। তোমাকে আমিও কি কম মিস করি জানো? কি আর করব বলো, চাইলে তো তোমার কাছে যেতে পারি না। আশরাফ শিকদার চিন্তা করলো, কল দিয়ে দেখতে হবে এটা আমার ছেলে কিনা। তিনি ছেলেকে একটা কল দিলেন। রিং পড়তেই রিসিভ করে অপু বলল, বাবা বলো, কিছু বলবে নাকি টাকা লাগবে? ভ্যাবাচাকা খেয়ে তিনি বললেন, না বাবা, আসলে চাপ পড়ে কল চলে গেছে, তুই কাজ কর। মোবাইল রেখে চিন্তা করলেন, তার মানে আমি সেদিন যে দৃশ্যটা দেখেছিলাম সেটা কোনো দুষ্টামি ফাইজলামি নয়, নিঃসন্দেহে পরকিয়া করছে আমার ছেলেকে লুকিয়ে। আমার ছেলে তোমাকে এত ভালোবাসে, তুমি যেটা চাও সেটা এনে দেয়, এমনকি বলার আগেও অনেক কিছু এনে দেয়। এত টাকা পয়সা তোমার পেছনে খরচ করে চোখ বন্ধ করে, তুমি অন্তর প্রাণ, আর তুমি এভাবে আমার ছেলেকে ঠকাচ্ছ। ফারজানা ভয়ে ভয়ে বলল, এসব মিথ্যে কথা, আপনি আমার নামে মিথ্যে কথা বলবেন না। আশরাফ শিকদার আবারও চর মেরে বলল, আমি যেটা দেখেছি সেটা ভুল বলতে চাচ্ছিস? ঠিক আছে, এক্ষুনি আমার ছেলেকে ফোন দিয়ে সেদিনের ভিডিওটি দেখাচ্ছি। কথাটা শুনে ফারজানা প্রচন্ড ভয়ে আশরাফের বাবাকে বলল, না বাবা, এমন করবেন না, ও আমাকে মারতে মারতে মেরে ফেলবে, তাছাড়া আমাকে ডিভোর্স দিয়ে দেবে, মান সম্মানের কিছুই থাকবে না। শ্বশুর ফারজানাকে তুলে বলল, তোমার এই পরকিয়া যদি আমি ছাড়া অন্য কারো হাতে ধরা পড়তো, তাহলে কি আমাদের বাড়ির মান সম্মান থাকতো? আমার ছেলের মান সম্মান থাকতো? ফারজানা কান্না করতে লাগলো। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ফারজানা হাত জোর করে বলল, আমি অভির সাথে সম্পর্কটা নষ্ট করে দেব, আপনি প্লিজ আপনার ছেলেকে কিছু বলবেন না। সন্ধ্যাবেলা সিঁড়ি দিয়ে ওঠার সময় অভির সামনে দেখা হলো আশরাফ শিকদারের। আসসালামু আলাইকুম আঙ্কেল, কোথায় যাচ্ছেন? অভিকে দেখে উনার মাথা খারাপ হয়ে গেল। হাঁটতে যাচ্ছি বলে তিনি নেমে চলে গেলেন। অভি মনে মনে ভাবলো, এই তো সুযোগ, পাখি একা আছে। তারপর সে দ্রুত ঘরে চলে গেল। ঘরে ঢুকে সে ওদিক ওদিক তাকিয়ে ফারজানাকে ডাকলো। ডাক শুনে ফারজানা ভেতর থেকে আস্তে আস্তে এগিয়ে এসে দাঁড়ালো। অভি হাসি মুখে তাকে হাত ধরিয়ে ঘুরিয়ে
দিয়ে কোমর জড়িয়ে ধরলো। সে বিরক্ত বোধ করে বলল, ছাড়ো বলছি। ছাড়ার জন্য তো আসেনি সুন্দরী, তোমার স্বামীকে সিস্টেমে এত কাজ দিয়ে এসেছি, আজ রাত 12টায়ও আসতে পারবে না। আর তোমার শ্বশুর হাঁটতে গেছে, 2 ঘন্টার আগে আসবে না। বলেই সে তাকে কিস করতে চাইলে মেয়েটা তাকে ছাড়িয়ে বলল, আমার সাথে আর তোমার সম্পর্ক রাখা সম্ভব না। মানে আমি ভেবেছি দিনের পর দিন এভাবে আমার স্বামীকে ঠকানোর কোনো মানে হয় না। সে আমাকে কোনো দিক দিয়ে অভাবে রাখে না, তাহলে কেন আমি এরকম সম্পর্কে থাকবো? তাহলে এতদিন কেন আমার সাথে রিলেশন করেছো? সেটা একটা ভুল ছিল, আমি শুধরাতে চাচ্ছি। তুমি আর এভাবে আমি একা থাকলে ঘরে আসবে না, এখন চলে যাও। বলেই চলে যেতে চাইলে অবি হাত ধরে বলল, তোর ইচ্ছে মতো হবে নাকি সবকিছু? আমি আজকে না করে যাব না। তারপর জোর করতে চাইলো। এমন সময় তার শ্বশুর এসে অবিকে চর মেরে বলল, খবরদার বলছি, আমার ঘরের সম্মানের দিকে আর একদিন হাত বাড়ালে হাত কেটে ফেলবো। ভালো ভালো বেরিয়ে যাও, না হলে কি করতে হবে আমার ভালো করে জানা আছে। তারপর অবির আগে কটমট করতে করতে চলে গেল। ফারজানা কাঁদতে লাগলো। তার শ্বশুর সান্ত্বনা দিয়ে বললেন, ভুল মানুষই করে, আবার তা মানুষকে শোধরাতে হয়। জীবনের এই ভুল থেকে শিক্ষা নাও। তারপর তিনি তাকে সান্ত্বনা দিতে লাগলেন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গল্পটি রচনা ও পরিচালনায় অভিক এবং প্রযোজনায় আব্দুল মজিদ, ক্যামেরা ও সম্পাদনায় ইরাত নূর।